ইনসাফের দেশ গড়তে নির্বাচনে ইমাম খতিবদের সমর্থন চাইলেন তারেক রহমান। রাজনীতিমুক্ত মসজিদ কমিটি চায় জামাত। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করার তাগিদ এনসিপির। রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করতে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব। সফরের তৃতীয় দিনে বিএনপি জামাত এনসিপির সঙ্গে বৈঠক। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে সংশয় নেই কোনো দলের। বেগম জিয়ার হার্ট ও ফুসফুসের সংক্রমণ, ফের হাসপাতালে ভর্তি। 12 ঘন্টা থাকবেন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে, জানালেন চিকিৎসক। রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। বাংলাদেশ ঘিরে ভূরাজনীতিতে নীরব প্রতিযোগিতা। সরকার ও দলগুলোর সঙ্গে বৈঠকে সরব কূটনীতিকরা। মরিয়ার স্বার্থ রক্ষায় মত বিশ্লেষকের। দেশের স্বার্থে গুরুত্ব সরকারের। এবং বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করেছে সরকার। অভিযোগ পোশাক খাতের শীর্ষ 3 সংগঠনের। শিল্পে অস্থিরতা বাড়ায় শঙ্কা। সংশোধিত আইনে শ্রমিকের সুরক্ষা দেখছেন নেতারা। ভোরের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ইনসাফ ভিত্তিক দেশ গড়তে নির্বাচনে ইমাম খতিব ও মুয়াজ্জিনদের সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে তিনি আরও বলেন, হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যায় তৈরি হয়েছে বিশৃঙ্খলা। ফিতনা ফ্যাসাদ ঠেকাতে সতর্ক থাকতে হবে আলেমদের। এ সময় স্বপ্নের বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করায় জোর দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়ার সর্বোচ্চ গুরুত্ব। পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে আলেমদের রাখা, উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো আলেমকে গ্রেফতার না করা সহ 7 দাবিতে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিশেষ করে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ এদের দৌরাত্ম্য বাংলা জমিনে শেষ। কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায়, কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিতে তারে দেয় 12,000 টাকা। এনসিপি আহ্বায়ক বলেন, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করতে না পারলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। এটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের ভিত্তি ছিল, যে ইসলামকে কোনোভাবেই তারা এই দেশে ইসলামী স্পিরিটকে তারা দাঁড় হতে দেবে না, এবং তার সাথে যুক্ত হয়েছিল প্রতিবেশী রাষ্ট্রের দালালি। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে ইমাম খতিবদের পরামর্শে মসজিদে কমিটি গঠনের আহ্বান জানান জামায়াত আমির। মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। এই কমিটির প্রাণ পুরুষ হবেন খতিব কিংবা ইমাম। তাকে বাদ দিয়ে নয়, তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যায় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এই অবস্থায় ফিতনা ফ্যাসাদ ঠেকাতে আলেমদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টির কারণ না হয় এই বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাশায়েখ, ইমাম খতিবগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। ইমামদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে দুনিয়ার কোনো কার্যক্রমকে মসজিদে ঠাঁই না দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা যেন মসজিদকে, ইমামদেরকে, খতিবদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করতে 5 দিনের সফরে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচোয়ে। সফরের তৃতীয় দিনে বৈঠক করেন বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে। বৈঠক শেষে বিএনপি বলছে, সংঘাত নয় সহনশীলতার রাজনীতি চায় জনগণ। জামায়াত বলছে, ভাগবাটোয়ারা রাজনীতিতে বিশ্বাস নেই তাদের। আর এনসিপি বলছে, সাজানো নির্বাচনের পরিকল্পনা মেনে নেওয়া হবে না। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রথমবার বাংলাদেশ সফরে কমনওয়েলথ মহাসচিব। 5 দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন তিনি। গত 2 দিনও বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে বৈঠক করেন শার্লি বোচোয়ে।
সফরের তৃতীয় দিনে বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব। রোববার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলাদা আলাদা বৈঠকে নির্বাচন, গণভোট সহ নানা ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তারা। বলেন, সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি চায় জনগণ। বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীলতা চায়, জেনোসাইড চায় না কেউ। তারা চায় সহনশীল একটা রাজনীতি। তারা চায় একে অপরের প্রতি সম্মানবোধ রেখে গণতান্ত্রিক কর্মকাণ্ড করবে। যারা জেনোসাইড দেখবে, তারা দেখছে, তারা কি চাই তারা বলতে পারবে। নির্বাচনের দিনে গণভোট আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আরও বলেন, ভাগ বাটোয়ারার রাজনীতি চান না তারা। ফলাফল একটা দিকে ঠেলে দেওয়ার একটা আমলাতান্ত্রিক প্রস্তুতি কিন্তু ব্যাকডোরে চলছে। যদি কোনো অপশক্তি ভোট কেটে আগে 14, 18, 24-এর মতো করতে চায়, জনগণ সেটা প্রতিরোধ করবে। ভাগ বাটোয়ারার প্রশ্নটা তো আমাদের সাথে কোনো প্রাসঙ্গিক বিষয়, ওই রাজনীতি জামাত ইসলামী কখনো করে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, সাজানো নির্বাচনের পরিকল্পনা মেনে নেওয়া হবে না। পুলিশের যে সংস্কার, সেই যথাযথ সংস্কারটি তো আসলে হয়নি। যাতে নির্বাচনে কোনো প্রভাব না ফেলে সেটার জন্য সরকারকে আশ্বস্ত করতে হবে। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে। নির্বাচনে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কমনওয়েলথ। এছাড়া সবার ভোটাধিকার নিশ্চিতকরণ, দলগুলোর দায়িত্ব এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতারা। এর আগে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। জাতীয় সংসদ নির্বাচন করা নাড়ছে দরজায়। এর মাঝেই প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফর, যা আঞ্চলিক কূটনীতিতে দিচ্ছে ইতিবাচক বার্তা। রোববার সফরের দ্বিতীয় দিনে শেরিং তোগবে ব্যস্ত ছিলেন দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতে। এদিন রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন শেরিং তোগবে। এর আগে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শেরিং তোগবের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও। এর আগে দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী। ক্রেডেনশিয়াল হলে আনুষ্ঠানিক আলোচনায় দুদেশের শীর্ষ নেতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ব্যবসা, বাণিজ্য, জলবিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও জোরদারের প্রত্যাশা জানান। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে 24 নভেম্বর ঢাকা ছাড়বেন ভুটানের প্রধানমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় ফাঁকা রাখা 7টি আসনে প্রার্থিতা এখনও চূড়ান্ত করতে পারেনি বিএনপি। আলোচনায় রয়েছে এসব আসনের বেশ কয়েকটি ছাড়া হতে পারে শরিক দলের প্রার্থীদের। তবে বিপত্তি বেঁধেছে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীকে নির্বাচন বাতিলের নিয়মে। এর বিরোধিতা করছে বিভিন্ন দল। ধানের শীষ ভোটে লড়াইয়ের পথ খুঁজছেন অনেকে। জাতীয় প্রতীক এবং দলগুলোর সঙ্গে কৌশল বিবেচনায় এসব আসনে দ্রুত প্রার্থী দেওয়ার কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা ইস্যুতে বিতর্ক চললেও ভোট সামনে রেখে মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা। অন্যান্য দলের পাশাপাশি বিভিন্ন সংসদীয় এলাকায় জনসংযোগে ব্যস্ত দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের। প্রায় 3 নভেম্বর 237টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। 63টি আসনে প্রার্থিতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি। এর মধ্যে রয়েছে ঢাকার 7টি আসনও। ঢাকা 7, 9, 10, 13, 17, 18 এবং 20 আসনের মনোনয়ন প্রত্যাশীরা অপেক্ষার প্রহর গুনছেন চূড়ান্ত সিদ্ধান্তের। চাউর হয়েছে ঢাকার এসব আসনের মধ্যে বেশ কয়েকটি আসন ছাড়া হতে পারে যুগপৎ আন্দোলনের শরিকদের। আলোচনায় আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ কয়েকজন। কয়েকটি আসনে আলোচনায় আছেন এনসিপি নেতা এবং সরকারের উপদেষ্টাও। তবে বিপত্তি বেঁধেছে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীক নিয়ে ভোট করার বিধান বাতিলে। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলগুলো এর সমালোচনা করছে। নিজ দলের প্রতীকে ভোটে জয়ী হওয়া কঠিন মেনেই অনেকে উপায় খুঁজছেন ধানের শীষ নিয়ে ভোটে লড়ার। অপরিপক্ষ আলোচনা হবে যদি আলোচনা করা হয় যে আচ্ছা ধানের শীষ জনগণ যতটা চেনে
আমার মার্কা ততটা চেনে। আমি যদি ধানের শীষ মার্কাটা ব্যবহার করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের সহযোগী হবে। সো সেটা আমরা চাইবো। আগামী নির্বাচনের জন্য চাইলে কোনো দল অন্য কোনো পরিচিত মার্কা যাতে ইলেকশন করতে পারেন এই বিধানটা রাখা উচিত। তবে রাজধানীতে অন্য দলের জন্য আসন ছাড়তে নারাজ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তাদের প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের কাছেই থাকবে ধানের শীষ। ঢাকা 18 আসন একটি প্রবেশদ্বার, এই ঢাকা 18 আসন অবশ্যই কোনো জোটের কাছে যাবে না, এটা দলের কর্মীদের কাছেই থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ আসন, এখানে অন্য কোনো নেতৃত্ব কাছে ছাড় দেওয়ার কোনো সুযোগ পার্টির আছে বলে মনে করি না এবং আমাদেরও আছে বলে আমরা মনে করছি না। ফাঁকা রাখা আসনগুলোতে প্রচারে পিছিয়ে পড়ার কথা মানছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার মতে আরপিও সংশোধনী নতুন জটিলতা তৈরি করেছে। প্রতীক এবং দলগুলোর সঙ্গে কৌশল বিবেচনায় নিয়ে এসব আসনে দ্রুত প্রার্থী দেওয়ার কথা বলছেন তিনি। যে সমস্ত সিটগুলো বাকি আছে খুব স্বাভাবিকভাবে ওখানে যে প্রার্থী নির্বাচনে আসবেন সে একটু পিছিয়ে থাকবে। ওখানে কিভাবে করবো, ওদের পলিসি কি, বিএনপি পলিসির সঙ্গে মিলবে কিনা, আর আরপিও সংশোধনীর মাধ্যমে তো আর কি জটিলতা সৃষ্টি হয়েই গেছে। এই ব্যাপারে আমাদের একটা চেয়ারম্যান সাহেব চিন্তা ভাবনা করতেছেন, আমরাও ভাবতেছি যে কোনো সামনে নেক্সট মিটিং এর সিদ্ধান্ত হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলের তালিকায় রয়েছে 8 দলের মোর্চা, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ, এনডিএম, বিজেপি সহ নিবন্ধিত অনিবন্ধিত 40টির মতো রাজনৈতিক দল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3 জোনে ভাগ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে দেশের নিরাপত্তা ব্যবস্থা। সিসির সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, প্রবাসীদের ভোট প্রক্রিয়া সহ একাধিক বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। একই দিনে গণভোট আয়োজন ইসির বাড়তি দায়িত্ব বলে মনে করে কমনওয়েলথ। তবে এখনও পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় জানায়নি সংস্থাটি। ইসি সচিব আরও জানান, নির্বাচনের সব ধরনের সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছে কমনওয়েলথ। উনি আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্যে প্রস্তুত আছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, ছোট ভূমিকম্পের উদ্ধার কাজে প্রস্তুত আছে ফায়ার সার্ভিস। সারা দেশে হচ্ছে রাজনৈতিক সহিংসতাও। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে তা নিয়ে জনমনে রয়েছে সংশয়। রোববার কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা নেই। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। 2009 সালের পর দেয়া ব্যক্তিগত অস্ত্রের কোনো লাইসেন্স অন্তর্বর্তী সরকার নবায়ন করেনি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগের জন্য কিন্তু যেসব হাতিয়ারগুলো আমরা জমা দিতে বলছি কিন্তু আমরা কোনো হাতিয়ারই তো দেই নাই 2009 সালের থেকে। পরপর 2 দিনে দেশে ভূমিকম্পের ঘটনায় জনমনের সৃষ্টি হয়েছে আতঙ্ক। কথা বলেন ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি নিয়েও। খোদা না করুক বড় ধরনের কিছু হলে কি ধরনের ওটা তো সেই সময় বোঝা যাবে। ছোটখাটোগুলি যেমন প্রস্তুত, আপনি দেখছেন ফায়ার সার্ভিস সাথে সাথে কিন্তু রেসপন্স করছে। এ সময় বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয়। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। ভর্তি করা হচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হলে তাকে ভর্তি করা হয়। বেগম জিয়া আগামী 12 ঘন্টা মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, রিপোর্ট পর্যালোচনা করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
এক মাসের ব্যবধানে আবারও হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে রোববার রাত 8টার দিকে গুলশানের ফিরোজা থেকে তাকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিকিৎসক বোর্ডের পরামর্শে দ্রুতই তাকে ভর্তি করা হয়। দীর্ঘদিনের নানা শারীরিক জটিলতার সঙ্গে এবার যুক্ত হয়েছে চেস্ট ইনফেকশন, নিশ্চিত করেছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসা বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল এবং এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসে আমরা খুব তাৎক্ষণিকভাবে যেই দ্রুত পরীক্ষাগুলো করা দরকার করেছি। করার পরে আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে আমরা প্রাথমিকভাবে ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি। অস্থির হওয়ার মতো পরিস্থিতি নয় উল্লেখ করে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, সর্বোচ্চ চিকিৎসার পাশাপাশি আগামী 12 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। সুচিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। বাট এটাতে অত্যন্ত উৎকণ্ঠিত হওয়ার কোনো বিষয় বলে আমরা মনে করছি না। আমরা মনে করছি যে ওনার চিকিৎসাটা যদি এখন যেভাবে শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ, এটা যদি আগামী 12 ঘন্টা যেটি বললেন প্রফেসর FM সিদ্দিকী সাহেব, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসার পর পরবর্তীতে ওনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কী ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। লন্ডন থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনালের রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার চিঠি পাঠানো হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার বিকেলে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, চিঠি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে। তবে ঢাকার ভারতীয় দূতাবাস রোববার সন্ধ্যা পর্যন্ত এরকম চিঠি বা মেইলের কোনো কপি পায়নি বলে জানিয়েছেন দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি মামলার রায় বৃহস্পতিবার। দুদকের আইনজীবীরা জানান, দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এদিকে দুদক চেয়ারম্যান স্বীকার করেন, আওয়ামী লীগ সরকারের সময় দুদকের তদন্তে শেখ হাসিনার কৃষি সম্পত্তি নিয়ে অসঙ্গতির প্রমাণ মিললেও ব্যবস্থা নিতে পারেনি সংস্থাটি। প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের ও 2 ছেলেমেয়ের নামে 30 কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। এমন অভিযোগে আওয়ামী লীগ সরকার পতনের পর 3টি মামলা করে দুদক। মামলায় শেখ হাসিনার পরিবার সহ রাজুক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে 47 জনকে আসামি করা হয়। চলতি বছরের 31 জুলাই মামলার অভিযোগ গঠনের পর দ্রুতগতিতে চলে বিচার কাজ। মাত্র 10 দিনেই সম্পন্ন হয় সাক্ষ্য গ্রহণ। আগামী 27 নভেম্বর 3 মামলার রায়ের দিন ধার্য করেন ঢাকার 5ম বিশেষ জজ আদালত। শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে, তার ছেলের, তার মেয়ের, তারা এই বিষয়গুলো তো তারা তথ্য গোপন করে গেছে হলফনামা। এই মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সুযোগ আছে বলে জানান দুদকের আইনজীবীরা। এদিকে রোববার সকালে সিলেটে এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানান, 2008 সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল 5.21 একর। তবে দুদকের অনুসন্ধানে মেলে 29 একর। শেখ হাসিনার শাসনামলে দুদক তদন্ত করে এই তথ্য বের করলেও নানা সীমাবদ্ধতায় ব্যবস্থা নিতে পারেনি বলে স্বীকার করেন দুদক চেয়ারম্যান। 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল। শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম, আমরা দুদক এই কাজটা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারেনি। নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি সম্পদের হিসাব বিবরণীও প্রার্থীদের দিতে হবে বলে জানান দুদক চেয়ারম্যান। বৈদেশিক উৎস থেকে কত আয় সেটা আপনাদের বলতে হবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আইন সবার জন্য সমান। সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি এবং মন্ত্রীদের নিয়মিত কোর্টে হাজিরা দিতে হচ্ছে। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা সুবিধা চেয়ে করা আবেদন প্রসঙ্গে একথা বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান।
এদিন গুমের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। আর সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হচ্ছে 3 ও 7 ডিসেম্বর। এক মাস পর আবারও একই প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান 13 সেনা কর্মকর্তাকে। গুমের 2 মামলায় রোববার সকাল 11টার দিকে তাদেরকে নেওয়া হয় কাঠগড়ায়। এদিন সেনা সদরে অবস্থিত সাব জেলে থেকে ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রীরা সশরীরে আদালতে হাজিরা দিচ্ছেন। আইন সবার জন্য সমান বিষয়টি মনে করিয়ে দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এই যে ভার্চুয়াল কোর্টের বিষয়টা, এইটা আইনসঙ্গতভাবে কীভাবে আমরা 46A-তে প্রযুক্তি আইনে 2020 সালে আমরা সুন্দরভাবে করে করব। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন, সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি। পরে গুমের 2 মামলায় সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 3 ও 7 ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের জন্য নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ পান আলোচিত আইনজীবী জেডাই খান পান্না। আগেরটাও প্রপার ডিফেন্স ছিল, আমি কাউকে ছোট করতেছি না। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। তাজুল ইসলাম বলেন, গুমের মামলার তদন্ত করতে গিয়ে তাদের মনে হয়েছে বাংলাদেশে সবচেয়ে বেশি অপরাধ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন, তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন। এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। বাংলাদেশের একক ব্যক্তি হিসেবে সবচাইতে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। রোববার শুনানি শেষে 13 সেনা কর্মকর্তাকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে সাব জেলে নিয়ে যাওয়া হয়। শুনানিকে ঘিরে ট্রাইব্যুনাল জুড়ে মোতায়েন ছিল পুলিশ, র্যাব, বিজিবি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের কূটনৈতিক মানচিত্রে যেন নীরব প্রতিযোগিতা চলছে। ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকার কাছাকাছি কারা থাকবে। প্রায় প্রতি সপ্তাহেই কূটনীতিকদের বৈঠক হচ্ছে সরকার, রাজনৈতিক দল কিংবা সুশীল সমাজের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন, 24-এর 5 আগস্টের পর বড় পরিবর্তন এসেছে কূটনৈতিক পাড়ায়। সবাই মরিয়া নিজেদের স্বার্থ রক্ষায়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নয়া পরিস্থিতিতে সবার তৎপরতাই নজরে আছে। জাতীয় স্বার্থকেই গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের তৎপরতা যেন নির্বাচনী সংস্কৃতির অংশ, কিন্তু 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষণীয়। এতদিন যারা এই দৌড়ঝাঁপে সবচেয়ে বেশি সরব ছিল, সেই যুক্তরাষ্ট্রের তৎপরতা যেন দৃশ্যমান নেই বললেই চলে। বিপরীতে চীনের তৎপরতা যে কোনো সময়ের চেয়ে বেশি। ভারত পাকিস্তান প্রশ্নে সম্পর্কের ওঠানামা আকাশ পাতাল। নতুন মুখ, তুরস্কের আগ্রহ এই অঞ্চলের কূটনৈতিক সমীকরণকে নতুন মাত্রা দিয়েছে। ঢাকা এসব সমীকরণ কিভাবে দেখছে? চীনা দূতাবাসের তথ্য মতে 2024 সালের 5 আগস্টের পর রাষ্ট্রদূত ইয়েন ওয়াও প্রায় 140টির মতো পাবলিক ইভেন্টে অংশ নিয়েছেন। সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। বেশ কয়েকবার বসেছেন বিএনপি এবং এনসিপির নেতাদের সঙ্গেও। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ছাড়াও দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বেশ কয়েকবার। এর বাইরে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। পেশাজীবী ফোরামের সঙ্গেও বেশ কয়েকবার বসেছেন তারা। 20টি দ্বিপাক্ষিক ইভেন্টে অনুষ্ঠিত হয়েছে, যেখানে 2 দেশের গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বরা দেশটি সফর করেছেন। বলা যায়, পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো সময়ের চেয়ে সরব চীনা দূতাবাস। বিপরীতে গণতন্ত্র, মানবাধিকার নিয়ে সবসময় সরব থাকা যুক্তরাষ্ট্র যেন অনেকটাই নিষ্ক্রিয়। প্রায় 1.5 বছর ধরে ঢাকায় নেই দেশটির রাষ্ট্রদূত। কাজ করছেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। পট পরিবর্তনের পর হাতে গোনা কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। মার্কিন দূতাবাসের এত কম তৎপরতা গত 2 দশকে দেখা যায়নি।
I'm here with some of my colleagues. এদিকে গত দেড় দশকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যতটা উচ্চতায় ছিল 5 আগস্টের পর তা ততটাই তলানিতে। শেখ হাসিনা ইস্যুতে অনেকটা মুখ দেখাদেখি বন্ধ হওয়ার মতো। থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ, একটি এফওসি ও সম্প্রতি দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক ছাড়া আর কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। তবে থেমে নেই বাকযুদ্ধ। ঠিক এর বিপরীত চিত্র পাকিস্তানের সঙ্গে। সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক যোগাযোগ ও বৈঠক বেড়েছে গত 5 বছরের তুলনায় 5 গুণ। 5 আগস্টের পর বৈঠক হয়েছে প্রায় 80টি। এর মধ্যে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে 3 বার, যেখানে 5 আগস্টের আগে গত 6 বছরে বৈঠক হয়েছে 16টি। পিছিয়ে নেই মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। গত 1.5 বছরে 2টি এফওসি, মন্ত্রী পর্যায়ের সফর, প্রতিরক্ষা খাতেও দুই দেশের সশস্ত্র বাহিনী যোগাযোগ বেড়েছে বহুগুণ। আলোচনায় এসেছে প্রতিরক্ষা ড্রোন তৈরির কারখানাও। বিশ্লেষকরা একে ডিপ্লোম্যাটিক প্যারাডাইম শিফট বলছেন। তাদের মতে বিশ্ব এখন বহু মেরুতে বিভক্ত। সবার চেষ্টা ঢাকায় নিজের হিস্সা নিশ্চিত করা। 5 আগস্টের পরের নতুন বাস্তবতায় চীন পিপল টু পিপল কানেক্টিভিটি বাড়ানোর চেষ্টা করছে। একই সাথে অন্যান্য রাষ্ট্রগুলো তাদের যে নতুন বাস্তবতার আলোকে তাদের যে প্রায়োরিটিগুলো সেগুলোকে তারা সেট করছে এবং সেখানে আমরা কনভার্জেন্স তৈরি করার জন্য চেষ্টা করছি। সেখানে কম্পেয়ার করার চাইতেও প্রায়োরিটি সেটগুলোর মধ্যে কিভাবে কনভার্জেন্স হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট হবে। একদিকে ঝুঁকে যাওয়ার যেই প্রবণতা একসময় হয়তো ছিল, যেটাকে আমরা স্নায়ুযুদ্ধ সময় বলি, সেটা আর সম্ভব না। কারণ পুরো পৃথিবীর কাঠামোটাই কিন্তু একটা মাল্টিপোলারের দিকে চলে যাচ্ছে। অনেকেই মনে করেন সরকারের সঙ্গে বেশি সখ্যের কারণে আগের মতো দৃশ্যমান তৎপরতায় নেই যুক্তরাষ্ট্র। তবে সাবেক এই কূটনীতিক মনে করেন জো বাইডেন না থাকায় দুই পক্ষেই কিছুটা দূরত্ব বেড়েছে। আগের সরকার যদি থাকতো যুক্তরাষ্ট্রে তাইলে একরকম হতে পারত, কিন্তু ট্রাম্পের কারণে এই সম্পর্কটা আর আগায় নাই, বরং এটা থিতিয়ে গেছে, থেমে গেছে। তো সুতরাং নতুন করে শুরু করার চেষ্টাও হয়তো কিছু কিছু করা হয়েছে, কিন্তু খুব অগ্রগতি আমি দেখি না। তো সুতরাং যুক্তরাষ্ট্র ওইদিকে পিছনে পড়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল হক জানিয়েছেন, বর্তমান সরকার বাংলাদেশের স্বার্থকেই অনুসরণ করছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। এইচডি ভিডিও কলে সবই রিয়েল লাগে। গ্রামীণ ফোন ইন্টারনেট যার, লাইভ ভালো তার। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। রেলপথে অবস্থান নিয়ে দাবির পক্ষে নানা স্লোগান দেন তারা। পরীক্ষার নতুন কর্মসূচি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। অবরোধের কারণে কয়েক ঘন্টা ঢাকার সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী ও খুলনার রেল যোগাযোগ বন্ধ থাকে। কয়েকটি ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রেন থেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা দেন অনেকেই। পরে অবরোধ তুলে নিলে কয়েক ঘন্টা পরে স্বাভাবিক হয় রেলপথ, চলাচল শুরু হয় ট্রেন। ভোরের সময় আরও থাকছে, বরিশালে সরকারি প্ল্যান্ট বসিয়েও বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেশি দামে কেনা হচ্ছে অক্সিজেন। হাসপাতাল কর্মকর্তাদের কমিশন বাণিজ্যের অভিযোগ, চুক্তিকে দুষছেন সিভিল সার্জন। 24 ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও 8 জনের। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 778 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হলো 364 জনের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 90,000। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে 3 জনের। ঢাকার দক্ষিণ সিটিতে মারা গেছেন 2 জন এবং বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মারা গেছেন 1 জন করে। গত 24 ঘন্টায় ঢাকা উত্তর সিটিতে সর্বোচ্চ 129 জন এবং সিলেট বিভাগে সর্বনিম্ন 7 জন আক্রান্ত হয়েছেন। বরিশালে ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি, বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও স্বজনরা। তাদের অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসা সেবা। সুমন হাসানের ছবিতে মেহেদি হাসান বাপ্পি রিপোর্ট। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে বরিশালের হাসপাতালগুলোতে। প্রথমে স্বাভাবিক জ্বর মনে হলেও তীব্র অসুস্থতায় চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষার মাধ্যমে ধরা পড়েছে এ রোগ। চলতি মাসে বিভাগে এ জ্বরে মৃত্যুবরণ করেছেন 7 জন। আক্রান্ত হয়েছে 1000-এর বেশি। হঠাৎ করে আমার বুকের ভিতরে ব্যথা, ব্যথার জন্য হাসপাতালে আসছিলাম। আসার পরে আমার 3টা টেস্ট দিছিল ডাক্তার।
রক্ত পরীক্ষা আমার ধরা পড়ছে যে ডেঙ্গু। আমি তো প্রথম বুঝতে পারিনি যে ডেঙ্গু নাকি, টেস্ট করাই। টেস্ট করার পর আমার রিপোর্টে ধরা পড়ে যে আমার আপনার ডেঙ্গু হয়েছে। শহর জুড়ে বিভিন্ন স্থানে জমে থাকা পানির কারণে বাড়ছে মশার বংশবিস্তার। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। শহরে যে ড্রেনেজ ব্যবস্থাটা আছে সেটা বিভিন্ন ময়লায় আপনার আটকানো, যার ফলে পানির নিষ্ক্রিয় ব্যবস্থা ভালো না, তাই মশা প্রচুর পরিমাণে পয়দা হচ্ছে। মশার পরিমাণ এত বৃদ্ধি পাচ্ছে যে আমাদের পড়াশোনায় আমরা ঠিকমতো মনোনিবেশ করতে পারতেছি না। কয়েল, তারপরে আপনার অ্যারোসল, যা মশা মারার যে তাতেও কাজ হয় না। তবে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় অভিযোগ উঠেছে অব্যবস্থাপনার। জেলার সরকারি হাসপাতালগুলোতে নেই রোগীর জন্য মশারির ব্যবস্থা, সঙ্গে যোগ হয়েছে হাসপাতালের অপরিচ্ছন্নতা। সব জায়গায় ময়লা, আবার কোনো মশারি নাই, একটু কম্বল টম্বল নাই। এখানে এই রুগী তরাতে যারা জরুরি লই ইমার্জিতে, তাই রুগী কিভাবে রাখে? সার পোকার জ্বালা যন্ত্রণায়, তারপরে এই যে বাথরুমগুলো দরজা খোলার কোনো স্কোপ নাই। হাসপাতাল থেকে এসে কোনো ওষুধ, একটা স্যালাইন কিছুই দেয় না। চিকিৎসকরা বলছেন 2 ধাপে এবার ডেঙ্গু প্রভাব বিস্তার করেছে। আতঙ্কিত না হয়ে আরও সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। গত 1 মাসে আবার একটা পিকিয়ে চলে আসছে এবং প্রতি বছর এই সময়টাতেই আসে। তো আমরা সবসময়ের জন্য বলি যে একটু সতর্ক থাকা, ভয় না পেয়ে, কেন ডেঙ্গু প্রতিরোধ আমার হাতের কাছেই। কিন্তু স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর ডেঙ্গুতে বরিশাল বিভাগে প্রাণ হারিয়েছেন 48 জন, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 20,000। মেহেদি হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। মানুষের শরীরে প্রতি মুহূর্তে প্রয়োজন অক্সিজেন। একটু ঘাটতি মানেই শ্বাসকষ্ট, আর গুরুতর ঘাটতি মানেই জীবন সংকট। তাই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় অক্সিজেনকে ধরা হয় লাইফ সাপোর্টের প্রথম ধাপ। অথচ জীবন রক্ষাকারী অক্সিজেন নিয়েই বরিশালের চরম অব্যবস্থাপনা, অনিয়ম আর টাকার খেলা। সরকারি প্ল্যান্ট বসিয়ে রেখে বেসরকারি খাত থেকে অক্সিজেন কিনে লুটপাটের অভিযোগ উঠেছে। চুক্তির ওপর দোষারোপ সিভিল সার্জনের। সুমন হাসান ও সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। দ্রুত অক্সিজেন যোগান নিশ্চিতে বরিশাল জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে কয়েক কোটি টাকা ব্যয়ে সরকার নির্মাণ করে পিএসএ অক্সিজেন প্লান্ট। আধুনিক যন্ত্রপাতি, পর্যাপ্ত লোকবল সবই আছে, শুধু নেই রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধতা। সংশ্লিষ্টরা বলছেন প্রতি ঘন্টায় 60,000 লিটার অর্থাৎ 24 ঘন্টায় 14,40,000 লিটার অক্সিজেন উৎপাদনে সক্ষম প্লান্টে, যা দিয়ে জেলার সব সরকারি হাসপাতালের চাহিদা মেটানো সম্ভব। কিন্তু বাস্তবে উৎপাদন হয় দৈনিক মাত্র 5,000 লিটার। কিন্তু কেন? এখানে যা উৎপন্ন হয় হাসপাতালে দেখা গেছে তার 20%ও এখনো নিতে পারে না। আমাদের ডিমান্ড নেই, এখন আমরা পাঠাইতে পারি না। আমরা এই হসপিটালে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা করি। মানের দিক থেকে এটা অনেক উন্নত, প্রায় 95% বলা যায় এটা যথোচিত। কাজে বেসরকারি অক্সিজেনগুলো অতটা মানসম্মত নয়। সার্বক্ষণিক কাজ করতে সক্ষম আছি, কিন্তু আমাদের হসপিটাল অথরিটির পারমিশন নাই দেখে আমরা সার্বক্ষণিক উৎপাদন করতে পারতেছি না। অভিযোগ উঠেছে সক্ষমতা থাকলেও অদৃশ্য কারণে কাজে লাগানো হচ্ছে না প্লান্টটি। বসিয়ে রাখা হয়েছে প্লান্টের জন্য কেনা 250 কেভির জেনারেটর। দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে উৎপাদন, ফলে জেলা জুড়ে সরকারি হাসপাতালগুলো বঞ্চিত হচ্ছে বিনামূল্যের সরকারি অক্সিজেন থেকে। এতে রোগীর খরচ যেমন বাড়ছে, রাজস্ব হারাচ্ছে সরকার। 2024 সালে 22টি জেলার 29টি স্থানে সরকারিভাবে এই প্লান্ট স্থাপন করা হয়। উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের অক্সিজেন চাহিদা মেটানো হবে বিনে পয়সায়। তবে কার্যত বরিশালেরটা অচল, অনেকটা উৎপাদনহীন। অভিযোগ উঠেছে বেসরকারিভাবে 2টি প্রতিষ্ঠান থেকে বেশি দামে অক্সিজেন কেনা হচ্ছে, গচ্ছা যাচ্ছে সাধারণ মানুষের টাকা। আশ্চর্যের বিষয় হচ্ছে সদর হাসপাতালে এই প্লান্টের অবস্থান হলেও এই হাসপাতাল অক্সিজেন কিনছে বেসরকারি প্রতিষ্ঠান থেকে। মাত্র 1.5 কিলোমিটার দূরের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালও বছরে কোটি টাকার অক্সিজেন কিনছে স্পেকটা ও লিন্দে নামের 2টি প্রতিষ্ঠান থেকে। সরকারি অক্সিজেন প্লান্ট বসিয়ে রেখে বেসরকারি প্রতিষ্ঠান থেকে কেন কেনা হচ্ছে অক্সিজেন? অবশ্য এজন্য সিভিল সার্জন দুষছেন পূর্বের করা চুক্তিকে। আর শেরে বাংলা মেডিকেলের নতুন পরিচালক বলছেন সরকারি প্লান্টের বিষয়ে খুঁটিনাটি জানেন না তিনি। আমার যে পিএসএর যে অক্সিজেন যে আমাদের আপাতত আমাদের সদর হাসপাতাল পিএসএর অক্সিজেন দিয়ে চলছে, আর স্পিডটাকে চিঠি লিখে মৌখিকভাবে বন্ধ করা হয়েছে। এখানে কিছু একটা হয়তো আছে, মানে ইনফরমেশন গ্যাপ থাকতে পারে।
আর আমার প্রতি বছরে 1 কোটির আশেপাশে এরকম আমার অক্সিজেন খরচ হয় 1 কোটি টাকার মতো। সংশ্লিষ্টরা বলছেন বেসরকারি প্রতিষ্ঠান থেকে 1 লিটার অক্সিজেন কিনতে হচ্ছে 45 টাকায়, কিন্তু সরকারি প্লান্টে অক্সিজেন উৎপাদন খরচ মাত্র 2 টাকা 50 পয়সা। যে প্লান্ট থেকে জেলার সব হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সম্ভব, সেটি কেন ফেলে রাখা হয়েছে? এর নেপথ্যে কয়েকজন কর্মকর্তার কমিশন বাণিজ্যকে দুষছেন অনেকে। আর স্বাস্থ্য অধিদপ্তরের সেই চিরচেনা ছকে বাঁধা উত্তর, দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। জেলা এবং উপজেলাগুলো কোথাও কিন্তু প্রয়োজনীয় যে অক্সিজেন দরকার সেটা এখান থেকে কেনা হয় না, এটা বাইরে থেকে কেনা হয়, যাতে করে আসলে এই যে কোটি কোটি টাকা ব্যয়ে যে অক্সিজেন প্ল্যান্ট করা হয়েছে সেটা অকার্যকরী রয়ে গেছে। সরকার এরকম একটা ব্যবস্থা নিচ্ছেন যাতে বরিশাল বিভাগের তথা বাংলাদেশের প্রত্যেকটা স্বাস্থ্য প্রতিষ্ঠানে ইন্ডিপেন্ডেন্টলি এরকম সরবরাহ থাকে, যাতে করে অক্সিজেনের জন্য কোনো রোগী যাতে কষ্ট না পায়। নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় 2024-25 অর্থ বছরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অক্সিজেন কিনেছে 1 কোটি টাকার। জেলার 9 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পেছনে খরচ করেছে 15 লাখ টাকার বেশি। অথচ সরকারি প্ল্যান্টটি পুরো দমে চালু করলে একদিকে যেমন বছরে সরকারের কোটি টাকার সাশ্রয় হতো, তেমনি জনগণও পেত বিনামূল্যের অক্সিজেন সেবা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওবায়দুল কাদেরের কথিত পালক পুত্র আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা সহ বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে সাবেক আইজিপি নূর মোহাম্মদের সম্পদ জব্দ করতে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। আসাদুজ্জামান হিরু পরিচয় দিতেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালক পুত্র হিসাবে। তার বিরুদ্ধে দুদকের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি সহ বিভিন্ন মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। স্ত্রী ইস্টার জাহান সহ হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে টাকা পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এদিকে সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর নামে থাকা দেশের বিভিন্ন প্রান্তের সম্পদ জব্দ করতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। তার বিরুদ্ধে চলতি বছরের জুনে প্রায় 16.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং 2,30,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। জব্দ এবং অ্যাকাউন্ট ফ্রিজের কোর্ট থেকে বিজ্ঞ আদালত থেকে আদেশ পেয়েছেন, সেই মোতাবেক মূলত তার সম্পদ যেগুলো জব্দ হয়েছে সেই অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিস সহ যেখানে যেখানে সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে সেইগুলোতে জব্দের পত্র প্রেরণ করেছেন। এদিন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের অবৈধ সম্পদের খোঁজে তার 2 বোন সহ ভগ্নিপতির বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে সংস্থাটি। সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকারে থাকা একটি মহল বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে, যা কার্যকর হলে অস্থিরতা বাড়বে পোশাক শিল্পে। এমন অভিযোগ তুলে নতুন অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। যদিও সংশোধিত আইনে শ্রমিকের সুরক্ষা দেওয়া হয়েছে বলে দাবি শ্রমিক নেতাদের। এ অবস্থায় নতুন আইন বাস্তবায়নে শিল্পাঞ্চলে যেন অসন্তোষ তৈরি না হয় তা নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। এস এম আরিফিনের রিপোর্ট। দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রম আইনের সংশোধন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা, আইএলও, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। অবশেষে বাংলাদেশ শ্রম আইন সংশোধন 2025-এর খসড়া গেল মাসে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ, যেখানে দেখা যায় আগে শ্রম আইনে ভবিষ্যৎ তহবিল গঠনের কথা থাকলেও তা বাধ্যতামূলক ছিল না। তবে নতুন আইনে 100 জন স্থায়ী শ্রমিক থাকলেই স্থায়ী তহবিলের বাধ্যবাধকতা রাখা হয়েছে। কারখানায় কর্মরত 20 জন শ্রমিক কর্মচারী সম্মত থাকলেই করা যাবে ট্রেড ইউনিয়ন। অথচ আগে দরকার হতো মোট শ্রমিকের 20% সম্মতি। একটি প্রতিষ্ঠানে করা যাবে সর্বোচ্চ 5টি ট্রেড ইউনিয়ন, এতদিন যা ছিল 3টি। এসব সংশোধন নিয়ে পোশাক শিল্পের উদ্যোক্তাদের আপত্তির মধ্যেই গেল সোমবার খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করে সরকার। এবার তা প্রত্যাখ্যান করেছে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। শ্রমিক গণবসতি এলাকা যেগুলি, সেখানে কিন্তু একটা বাড়িতে 40 জন 50 জন শ্রমিক কিন্তু থাকে। ওই বাড়িগুলো যদি ইচ্ছা করে
সে তার বাড়িতে যে 20 জনকে নিয়ে একটা ট্রেডিং করে ফেলতে পারে। এই যে শ্রম আইন যেটা হয়েছে, এটা কোনোভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে, আমাদের দেশের অর্থনীতির প্রেক্ষাপটে এই শ্রম আইনটা ইন্ডাস্ট্রির জন্য যোগ্য উপযোগী হয় নাই। নতুন আইন শিল্পে অস্থিরতা বাড়াবে বলে দাবি উদ্যোক্তাদের। আগামী দিনগুলিতে এই সেক্টরটাকে কন্টিনিউয়াসলি সাফার করতে হবে, অর্থাৎ যারা এটা করিয়েছে তারা পরিকল্পিতভাবেই করিয়েছে, কারণ এতবার এত কঠিনভাবে আমরা এটা নিয়ে কথা বলার পরেও এইটা সরকার ফাইনালি এটা পরিবর্তন করে নাই। মজুরি বৃদ্ধি সহ নানা দাবিতে শ্রমিকরা মাঠে নামলে কালো তালিকাভুক্ত করা যাবে না এমন বিধানও রাখা হয়েছে নতুন অধ্যাদেশে। সংজ্ঞা পরিবর্তন করে কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে শ্রমিকদের। সংশোধিত শ্রম আইন কর্মী বান্ধব বলে দাবি শ্রমিক নেতাদের। যা কিছু চেয়েছি সব পেয়ে গেছে এটা বলা যাবে না, কারণ আসলে রাতারাতি সবকিছু সম্ভব না। যতটুকুই শ্রম অধ্যাদেশে হয়েছে সেটা আমি মনে করি যে গণঅভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষারই ফলাফল। শ্রমিকদের যে সংজ্ঞা সেই শ্রমিকের মধ্যে চলে আসবে এবং তারা সেই ধরনের সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবে। প্রভিডেন্ট ফান্ডের ইস্যুটা এবার ম্যান্ডেটরি করা হয়েছে। আমরা চাই যে সেটা ম্যান্ডেটরি মানে যাতে মানা হয়, না মানলে সেখানে পানিশমেন্টের ব্যবস্থা করা। এদিকে নতুন আইন বাস্তবায়ন করতে গিয়ে শিল্পাঞ্চলগুলোতে যেন ঝুঁকি তৈরি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। এটাকে যাতে পুঁজি করে কেউ দেশের ক্ষতি করতে না পারে, দেশের যে শিল্প কারখানায় বা যে কোনো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস সেখানে যাতে করে কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি না হয়, তো সেটা দেখতে হবে। এবং একই সঙ্গে শ্রমিকের যে অধিকারগুলো আছে, তার যে কমপ্লায়েন্সগুলো আছে, মানে সোশ্যাল কমপ্লায়েন্স যেগুলো, সেগুলোকে আমাদের আস্তে আস্তে মান্য করার যে অভ্যাস সেটা তৈরি করতে হবে। শিল্পের স্বার্থে পণ্যের মূল্য বাড়াতে আন্তর্জাতিক বাজারে শ্রমিক সংগঠনগুলোকে আরও সংগঠিতভাবে সোচ্চার হওয়ার তাগিদ রপ্তানি খাত সংশ্লিষ্টদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আবারও রাজস্ব আদায়ে পিছিয়ে পড়েছে কাস্টমস। বছর ব্যবধানে গেল অক্টোবরে এ খাতের আদায় কমেছে 16.5%। তবে ভ্যাট ও আয়করে ভর দিয়ে গত মাসেও ইতিবাচক ধারা ধরে রেখেছে NBR। অর্থ বছরের প্রথম 4 মাসের হিসাবে দেখা যাচ্ছে রাজস্ব আহরণে প্রবৃদ্ধি 15% বেশি হলেও লক্ষ্যমাত্রার তুলনায় তা 17,219 কোটি টাকা কম। লক্ষ্য পূরণে কর আহরণ পদ্ধতি সহজ করার তাগিদ অর্থনীতিবিদদের। দেশ চালাতে দরকারি অর্থের মধ্যে গেল অক্টোবর মাসে সরকারের কোষাগারে জাতীয় রাজস্ব বোর্ড NBR জমা দেওয়ার কথা ছিল 36,793 কোটি টাকা, কিন্তু আদায় পরিস্থিতি বলছে 8,320 কোটি টাকা কম আহরণ করতে পেরেছে সংস্থাটি। মাস ভিত্তিক রাজস্ব আদায়ের চিত্রে দেখা যাচ্ছে আগস্টের মতো অক্টোবরেও বছর ব্যবধানে কমেছে আমদানি শুল্ক ও আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়। তবে এ সময়ে রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় বেড়েছে 5.95%, আয়কর প্রায় 10% আর ভ্রমণ কর বাবদ আদায় বেড়েছে 20% বেশি। NBR-এর হালনাগাদ তথ্যে দেখা যায় 4 মাসের হিসেবে অক্টোবর পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে 1,19,478 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় 17,219 কোটি টাকা কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় 15.5% বেশি। এ সময়ে সবচেয়ে বেশি 24.78% প্রবৃদ্ধি হয়েছে ভ্যাট আদায়ে। এরপর রয়েছে আয়কর আর কাস্টমসের 4 খাত মিলে প্রবৃদ্ধি হয়েছে 4.53%। বাংলাদেশ কর জিডিপি অনুপাতের দিক থেকে সারা পৃথিবীর ভিতরে সর্বনিম্ন অবস্থান করছে। বাংলাদেশের কর আহরণের যে প্রক্রিয়া, বাংলাদেশের রাজস্ব সংগ্রহ করার যে প্রক্রিয়া এখনো পর্যন্ত জটিল। কর আহরণের জন্য ট্যাক্স নেট বাড়াতে হবে। আপনার কর আহরণের জন্য প্রত্যক্ষ কর থেকে কর বাড়ানোর জন্য আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। টিন যারা দিচ্ছে না তাদেরকে আইনের প্রক্রিয়া এনে তাদেরকে শাস্তি প্রদান করতে হবে, এবং যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, একটা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং এর সাথে একটা সামাজিক স্থিতিশীলতার প্রয়োজন। চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যা জিডিপির প্রায় 9%। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সাইবার ক্রাইমের 60 থেকে 70% আর্থিক প্রতারণা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS-এ বছরে 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। দেশ বিদেশে থাকা প্রতারকরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও টার্গেটে সাধারণ মানুষ। এমন অবস্থায় ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আবেদন করা ব্যাংকগুলোর প্রযুক্তিগত নিরাপত্তা সক্ষমতা বাড়ানো, অনলাইন বেটিং বন্ধ এবং সন্দেহজনক লেনদেনের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। সিরিয়া সুলতানা রিপোর্ট। দেখে মনে হবে সাধারণ কোনো বাক্স, ভেতরে ফাঁপা, সারি ধরে সাজানো অনেকগুলো চেম্বার। তবে এই জাদুর বাক্স যে কোনো কম্পিউটার মনিটরের সাথে সংযোগে একই সাথে 200-র বেশি সিম সংযোগ তৈরি করতে সক্ষম। দেশের বিভিন্ন মোবাইল অপারেটরের এসব সিম মিডলম্যানের মতো ব্যবহার করা হয় মিশর থেকে।
সোনালী তরঙ্গে আর্থিক আদান প্রদানের শেষ গন্তব্য বেশিরভাগই চীন। সুনির্দিষ্ট কোনো সংখ্যা না পাওয়া গেলেও বাংলাদেশ ব্যাংকের হিসেবে বছরে অন্তত 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। গোয়েন্দা সূত্রের মতে আর্থিক প্রতারণার 60 থেকে 70% হয় MFS বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। 60 থেকে 70% ফাইন্যান্সিয়াল স্ক্যাম সংক্রান্ত অভিযোগগুলো আমাদের কাছে আসে। ব্যাংকের একটা গ্রাহকের টাকা নগদ বিকাশ বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তার সে কিছু জানে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে মোবাইল ব্যাংকিংয়ের হিসেব খোলার ক্ষেত্রে 2D ছবির ভেরিফিকেশন অনুপযুক্ত হলেও তা চলে আসছে দীর্ঘদিন। টাকা নগদায়ন করতে গ্রাহক কোন ব্যাংকের কার্ড ব্যবহার করেন এবং সে কার্ড কার নামে তা সুনির্দিষ্ট করতে পারে না অপারেটর। এছাড়া ক্যাশ ইন করতে পারেন যে কেউ। এমন অবস্থায় 13 MFS সেবাদাতাকে অনলাইনে অবৈধ অর্থ লেনদেন বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে সন্দেহজনক লেনদেন হয় এমন হিসেবের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। আইটি বেসড ট্রানজ্যাকশন যেহেতু বেশি হবে, অতএব আইটিটা যাতে খুব সিকিউরড হয় এবং কস্ট ইফেক্টিভ হয়, যেহেতু ক্ষুদ্র ইনভেস্টর আর ডিপোজিটররা গ্রাহক থাকবে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ব্যাংক ও কোম্পানিগুলোর অসহযোগিতা দ্রুত পদক্ষেপ নেওয়ায় অন্যতম বাধা হয়ে ওঠে। একজন অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্টটা খোলার পরে আরেকজনের কাছে যারা স্ক্যামের সাথে যদি তাদেরকে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে ভাড়া দিয়ে দিচ্ছে, তো সেটা ব্যাংকিং যারা কর্তৃপক্ষ আছে সে বিষয়ে ট্রানজ্যাকশনগুলো, বিশেষ করে যে এখানে ট্রানজ্যাকশনগুলো খুব ছোটো ছোটো ট্রানজ্যাকশন হয়, 5,000 10,000। ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং জীবন অনেকটা সহজ করলেও এখন এটি মাথা ব্যথার কারণ। তার অন্যতম কারণ আর্থিক কেলেঙ্কারি। আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বলছে মোবাইল অপারেটর কোম্পানির সিম কেনাবেচা আরও বেশি কঠোর হতে হবে যদি আমরা এই আর্থিক কেলেঙ্কারি কমাতে চাই। ঠিক একইভাবে সেসব সিম থেকে যখন কেউ ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের জন্য সেবা নিতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই তাকে ভেরিফিকেশনের আওতায় আনতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশে বেড়েছে প্রবাসী আয়ের পরিমাণ। চলতি নভেম্বরের প্রথম 22 দিনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা $213.50 দেশে পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় যা 24.5% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে গত কয়েক মাসের মতোই চলতি মাসেও পরিবার পরিজনের জন্য বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। টাকার অঙ্কে 22 দিনে 26,047 কোটি টাকা দেশে এসেছে। সে হিসেবে প্রতিদিন গড়ে এসেছে 1,184 কোটি টাকা। গত অক্টোবর মাসে $256.35 দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা ছিল গত বছরের অক্টোবরের চেয়ে 7.03% বেশি। 2024 সালের অক্টোবরে এসেছিল $239.50 আরেক দফা বাড়ল সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম। প্রতি ঘনমিটার গ্যাসের দাম 16 টাকা থেকে বাড়িয়ে 29 টাকা নির্ধারণ করেছে বিইআরসি, যা বর্তমান দামের চেয়ে প্রায় 83% বেশি। নতুন দর কার্যকর হবে ডিসেম্বর থেকে। গ্যাসের দাম বাড়লেও কৃষক পর্যায়ে সারের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন কমিশন চেয়ারম্যান। সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম 150% বাড়ানোর আবেদনের ওপর গত 6 অক্টোবর অনুষ্ঠিত হয় গণশুনানি। অংশীজনদের যুক্তিতর্ক, তথ্য উপাত্ত পর্যালোচনা শেষে শুনানির 1.5 মাস পর রোববার নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এটা গণশুনানি সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি জানায়, সার শ্রেণীতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 16 টাকা থেকে বাড়িয়ে 29 টাকা 25 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা বিদ্যমান দামের তুলনায় প্রায় 83% বেশি। নতুন মূল্যহার কার্যকর হবে ডিসেম্বর থেকে। দাম যেটুকু বৃদ্ধি পেয়েছে নিঃসন্দেহে এটা পেট্রোবাংলা বা তার যারা বাজারজাতকরণ কোম্পানি যারা আছে, মার্কেটিং কোম্পানি, তাদের জন্য এটা একটা বাড়তি আয়ের একটা সুযোগ হবে। পেট্রোবাংলার প্রস্তাবে তারা উল্লেখ করেছে যারা এই বাড়তি আয় দিয়ে তারা 7টি কার্গো বেশি আনবে। দাম বাড়ানোর যুক্তি হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো বলছে, গ্যাস সরবরাহ বাড়ানো গেলে বিদেশ থেকে আমদানির তুলনায় সাশ্রয়ী হবে দেশে উৎপাদিত সারের মূল্য। সেক্ষেত্রে গ্যাসের দাম বাড়লেও কৃষক পর্যায়ে সারের দামে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বাস বিইআরসি চেয়ারম্যানের। কৃষি মন্ত্রণালয় যেটা উল্লেখ করেছিল, সরকারের এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। আমরাও যেটুকু জানি স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই ধরনের কোনো চিন্তা আপাতত নেই এবং সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই এই মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে। তবে বাস্তবতা হচ্ছে 3 বছর আগে 4 টাকা 45 পয়সা থেকে সার শ্রেণীতে গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হলেও প্রতিশ্রুতি অনুযায়ী বাড়েনি গ্যাস সরবরাহ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাসের পাইপ লিকেজ হওয়ার 16 ঘন্টা পর গ্যাস সরবরাহ চালু হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত 8টার দিকে ফতুল্লার বিসিস শাসনগাঁও এলাকায় উড়াল সড়কের পাইলিং নির্মাণের জন্য মাটি খুঁড়ে গভীর গর্ত করার সময় তিতাস গ্যাসের বিতরণ লাইনের পাইপ ফেটে যায়। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক গ্যাস সরবরাহ বন্ধ করে তিতাস কর্তৃপক্ষ। পরে ফেটে যাওয়া পাইপ লাইন মেরামতের কাজ শুরু হয়। রোববার দুপুরে মেরামতের কাজ শেষ হলে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়। প্রায় 16 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ফতুল্লা সহ আশেপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ ইমাম। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি আমিরুল ইসলাম আলিফ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। ভঙ্গুর দশা পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নির্মাণাধীন অডিটোরিয়াম ভবনের কাজ শেষ না করেই পুরো টাকা তুলে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় ভবনটি এখন মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে। জিয়াউল হকের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ভবন এখনো নির্মাণাধীন, অথচ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, থমকে আছে কাজ। 2020 সালে পিরোজপুরের নাজিরপুরে শুরু হয় অডিটোরিয়াম ভবনের নির্মাণ কাজ। ঠিকাদারি পান তৎকালীন পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সম রেজাউল করিমের ভাই নূরে আলম সিদ্দিকী শাহীন। 2022 সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও ভবন বুঝে পায়নি প্রশাসন। রয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজের অভিযোগও। ওই সময় অনিয়ম নিয়ে মুখ খুলতে সাহস পাননি স্থানীয়রা। এই ভবনটি যেভাবে করা হয়েছে মূলত আইন না মেনে, যার পরিপ্রেক্ষিতে পিছনটা হেলে পড়েছে এবং বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ। এদিকে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় ভবনটির ভঙ্গুর দশা, পাশাপাশি অরক্ষিত থাকায় মাদক সেবন ও বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম চলছে সেখানে। এখানে মাদকের আখড়া, এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই, একটা জরাজীর্ণ ভবন, এখানে কেউ আসে না। এখানে কিছু অসামাজিক ছেলেপেলে মাদক ব্যবসায়ী তারা আড্ডা মারে। এ ব্যাপারে অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দুর্নীতির অভিযোগ যেই প্রকল্পগুলোতে রয়েছে সেই প্রকল্পগুলোতে আপাতত বরাদ্দ স্থগিত রয়েছে। এই প্রকল্পের দুর্নীতির অভিযোগ সমাধান আশা করছি খুব দ্রুত সম্ভব হবে। প্রকল্পগুলো আবার সেখানে পুনরায় বরাদ্দ দেওয়া হবে। উপজেলা প্রকৌশল কার্যালয়ের দরপত্রের মাধ্যমে অডিটোরিয়াম ভবন নির্মাণের ব্যয় ধরা হয়েছিল 10,15,00,000 টাকা। সময় সংবাদ, পিরোজপুর। 150 বছরের পুরনো ঝালকাঠির নলছটি পৌরসভা কিন্তু দীর্ঘদিনেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। পরিকল্পনার অভাব, ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও ভাঙা রাস্তা সহ অধিকাংশ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। দুর্দশার কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, নানা প্রকল্পের আওতায় এসব সমস্যার সমাধান করা হবে। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। সুগন্ধা নদীর তীরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। নদী দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। 24.16 বর্গ কিলোমিটার আয়তনের 150 বছরের পুরনো ঝালকাঠির নলছিটি পৌরসভাটি দ্বিতীয় শ্রেণীর পৌরসভার মর্যাদা পেলেও হয়নি কোনো উন্নয়ন। পৌরসভার 9টি ওয়ার্ডের 21টি সড়কের বেহাল দশা। এর মধ্যে অনুরাগ, সূর্যপাশা, সারদল, মালিপুর, নান্দিকাঠি ও নাঙ্গুলি সড়কের অবস্থা খুবই বেহাল। ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থাও। আমাদের রাস্তাঘাটের এত বেহাল অবস্থা খুবই আশঙ্কাজনক। ময়লা ফেলানোর কোনো নির্দিষ্ট জায়গা নাই। সুগন্ধা নদীর তীরে ময়লাগুলো সব ফেলাই, অনেক পরিবেশ দূষণ নষ্ট হয়। পৌরসভায় নেই কোনো গণশৌচাগার, নেই সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। নদীতে ময়লা ফেলায় দূষিত হচ্ছে পানি। রয়েছে জনবল সংকট। নিয়মিত পৌরকর পরিশোধ করলেও মিলছে না ন্যূনতম সেবা। পানি সাপ্লাই পানি থাকে আবার থাকে না, সময়কালে পাওয়া যায় না। এগুলি সুগন্ধা নদীতে সরাসরি ওখান থেকে ফেলানো হয়, যার কারণে পানি দূষণ করা হচ্ছে এবং পৌরসভা থেকে কোনো এই ব্যাপারে কোনো ব্যবস্থা না এখনো হচ্ছে না। একটা পৌরসভা চলতে যেই পরিমাণ দক্ষ জনবল দরকার, এর কিছুই এখানে নাই এবং এটা আজকে একদিন থেকে না, দীর্ঘদিন থেকে। নাগরিক ভোগান্তির কথা স্বীকার করে বিভিন্ন প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। প্রকল্পগুলো যদি আমরা খুব দ্রুতই পাস করতে পারি, মন্ত্রণালয় থেকে অনুমোদন পাই, তাহলে আমি আশা করছি যে খুব শীঘ্রই আমরা এটা বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন করতে পারবো। 1865 সালে ঢাকার পর দ্বিতীয় প্রাচীনতম হিসাবে নলছিটি পৌরসভার যাত্রা শুরু হয়। বর্তমানে প্রায় 50,000 মানুষ পৌর এলাকায় বসবাস করেন। সময় সংবাদ, ঝালকাঠি। পটুয়াখালী থেকে কুয়াকাটা দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক মহাসড়ক, কিন্তু 83 কিলোমিটার এই রুট পরিণত হয়েছে ঝুঁকির করিডরে।
সড়ক জুড়ে ছড়িয়ে থাকা 20টিরও বেশি বাঁকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর মহাসড়কের ওপর অন্তত 15টি হাট বাজারে প্রায়ই লেগে থাকে যানজট। চরম দুর্ভোগে পড়েন পর্যটকরা। তৌকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক লেবুখালী সেতু থেকে কুয়াকাটা 0 পয়েন্ট পর্যন্ত 83 কিলোমিটার দীর্ঘ এ সড়কে দুর্ঘটনা ঘটছে প্রায়। পুরো সড়কে রয়েছে অন্তত 20টি ঝুঁকিপূর্ণ বাঁক, যার এক প্রান্ত থেকে দেখা যায় না বিপরীতমুখী কোনো যানবাহন। এতে ঘটছে যানবাহনের সংঘর্ষ, এমনকি মৃত্যু। একটা অটো ব্রেক করলে আর একটা হ্যারে ওভারটেক করে চলে যায়, তাই চলে যায় ওরে বাঁচাইতে যাই আমার ঢালান লাগে খালে, নাইলে ওরে ঠেললে লই যাওয়া লাগে। কিছু কিছু টার্নিং আছে, এই জায়গায় কোনো চিহ্ন নাই। এই চিহ্ন না থাকার কারণে আর কি দুর্ঘটনা বিগত ঘটে। যতক্ষণে আঁকাবাঁকা রোড সোজা না হইবে ততক্ষণে রাস্তার দুর্ঘটনা থেকে এড়া যাবে না। এদিকে সড়কের ওপরই রয়েছে অন্তত 15টি হাট বাজার। এর মধ্যে হেতালিয়া বাদঘাট, বদরপুর, বসাকবাজার, শাখারিয়া, মহিষকাটা, আমতলী এবং পাখিমেরা বাজারে সবসময় যানজট লেগে থাকে। এতে দুর্ঘটনা ঝুঁকি আরও বেড়েছে। কুয়াশার কারণে নসিমন গাড়িগুলো চিনায় না রাস্তায় না চিনে, এই জন্যে গাড়ি বাউলি মৌলি লইলে রাস্তার বাহিরে আমরা পড়িয়ে যাই। রাস্তার উপরে হাট বাজার থেকে এইটাও নিষিদ্ধ। এইটা হইলে আমাদের দক্ষিণ অঞ্চলের মানে সড়ক দুর্ঘটনা অনেক কমবে। সড়ক বিভাগ বলছে 4 লেন প্রকল্প বাস্তবায়ন হলে জমি অধিগ্রহণের মাধ্যমে বাঁকগুলো সোজা করা হবে। আর সড়কের উপর বেড়ে ওঠা বাজারগুলো স্থানান্তরের কার্যক্রম চলছে বলে জানায় জেলা প্রশাসন। বাঁক সরলীকরণগুলোকে করতে গেলে আমাদের 4 লেন প্রজেক্টের জন্য অপেক্ষা করতে হবে। এটা সরকারের এটা পরিকল্পনার মধ্যে আছে। আশা করি তখন এটা বাস্তবায়ন হবে। রাস্তার পাশে যে হাটগুলো বসছে সবাইকে এই রেগুলেশনসের মধ্যে আনাটা একটু হয়তোবা সময় লাগবে, বাট আমরা নিয়ে এসে জনশৃঙ্খলা এবং মানুষের চলাচলকে নির্বিঘ্ন করব। চলতি বছর এ মহাসড়কে 2 শতাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন, আহত হয়েছেন প্রায় 1000। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। শীতের শুরুতেই জমে উঠেছে পাবনার ঈশ্বরদীর আলহাজ মোড় পাইকারি সবজির বাজার। আর সাতক্ষীরার বিনের পোতা মাছের আড়তে সামুদ্রিক সহ নানা জাতের মাছ বিক্রিতে দিনভর ব্যস্ততা বেড়েছে। ভোরের আলো ফোটার আগেই সরগরম হয়ে ওঠে পাবনার ঈশ্বরদী আলহাজ মোড় পাইকারি সবজির বাজার। ভোর থেকে শত শত কৃষক, পাইকার ও ক্রেতার পদচারণায় মুখর হয়ে ওঠে আড়ত। 2 সপ্তাহ ধরে বাজারে উঠছে আগাম শীতকালীন সবজি। মাঠ থেকে তোলা তাজা সবজি ভোরেই নিয়ে আসছেন কৃষকরা। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা তা কিনে পাঠিয়ে দিচ্ছেন ঢাকাসহ নানা জেলায়। কৃষক ও ব্যবসায়ীদের মতে সারা দেশে সবজির বাজার পরিস্থিতি অনেকটাই নির্ভর করে ঈশ্বরদীর এই আড়তের ওপর। তবে উৎপাদন ব্যয় বাড়লেও লাভ কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। দাম ভালোই, মোটামুটি খারাপ না। 1 কেজি মরিচ বেচছি 200 টাকা, 150 টাকা, এখন মরিচ বেচলাম 65 টাকা। আজ যে বাজার ছিল তার সাথে কমে আসছে। সারের দাম, বিষের দাম, তাতে এই দামে মাল বেচে কিছুই থাকে না। দামও ভালো চলছে, আরো তো ভালো চলে, পর্যাপ্ত পরিমাণ মাল আমদানি রপ্তানি। ঢাকা বলেন, চিটাগাং, ফেনী, খুলনা, বরিশাল, পটুয়াখালী বিভিন্ন দেশে এখান থেকে কাঁচামাল চলে যায়। এদিকে সাতক্ষীরার বিনের পোতা মাছের আড়তে সকাল গড়াতেই জমে ওঠে বেচাকেনা। জেলার বিভিন্ন এলাকার মৎস্য ঘেট থেকে আসে রুই, কাতল, সিলভার কাপ, তেলাপিয়া, ট্যাংরা সহ সামুদ্রিক নানা প্রজাতির মাছ। এই আড়তের মাছ রাজধানী সহ সিলেট, চট্টগ্রামেও সরবরাহ করা হয়। 1 কেজি রুই মাছগুলো 200 টাকা বিক্রি হচ্ছে, 500 গ্রাম রুই মাছগুলো 180 টাকা। মাছ ঘেরের দেখা যাচ্ছে সব রকম, রুই, কাতলা, মৃগেল, তবে যাবতীয় সাদা মাছই বিক্রি হয়। আর এমনি সামুদ্রিক মাছ আসে, সব রকম আসে এখানে। আড়তে প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকার মাছ বেচা কেনা হয়। মিরন আহমেদ, সময় সংবাদ। রাজধানীর কাপ্তান বাজার পোল্ট্রি মার্কেটে নতুন ইজারাদার নিয়োগ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোববার রাতে ম্যাজিস্ট্রেট মাইকিং করে বিষয়টি জানান। এদিকে বাজার মালিক সমিতির নির্দেশে বন্ধ রয়েছে পোল্ট্রি মার্কেট, এমন অভিযোগ ব্যবসায়ীদের। কাপ্তান বাজার পোল্ট্রি মার্কেটের সামনে প্রায় ক্রেতা বিক্রেতা শূন্য। ব্যবসায়ীরা জানান, পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির নির্দেশে রবিবার থেকে বন্ধ রয়েছে পোল্ট্রি মার্কেট। বাজার বন্ধ আছে 2 দিন। ওনারা বলছে আমরা 2 দিন অফ রাখার জন্য, কিন্তু অফ রাখলে আমাদের সমস্যা, ব্যবসা বাণিজ্য, বুঝতে পারছেন? অফ রাখার অনেক ক্ষতি হয়ে যায়, পার্টি এদিকে জায়গা এদিকে জায়গা। ঘোষণা কালকে দিছে, কালকে আছে। আমি তো পড়াইছি বাজারে। কারা দিয়েছে? মার্কেট কমিটির লোকেরা দিছে। মার্কেট কমিটির লোকেরা কি বলেছিল, মানে কি মাইকিং করেছে নাকি কাগজ দিয়েছে? আমরা বলে দিছে যে
বন্ধ থাকবে মার্কেট 2 দিন। এ বিষয়ে জানতে মালিক সমিতির কাউকে পাওয়া না গেলেও কয়েকজন ব্যবসায়ী জানান সিটি কর্পোরেশন ইজারাদার নিয়োগ দেওয়ায় খাস আদায় বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। সিটি কর্পোরেশন থেকে একজন নিছে, মানে বাজারটা ইজারাদার নিছে, আর বাকি মানে যারা বাজার চালাইতো ওদের সাথে মানে ঝামেলা, এই কারণে এটাই শুনছি আমরা, যে কারণে বন্ধ আছে। কবে থেকে বন্ধ? এটা আজকে প্রথম বন্ধ, মানে 2 দিন বন্ধ থাকার কথা শুনছি। অবশেষে ইজারাদার নিয়োগের প্রমাণ মিলল সিটি কর্পোরেশনের মাইকিংয়ে। রোববার রাতেই মাইকিং করে নতুন ইজারাদারের মাধ্যমে খাস আদায়ের ঘোষণা দেয়া হয়। রাত্রিকালীন মুরগির বাজারে ইজারা প্রদান করা হয়েছে। উক্ত ইজারাদার ব্যবহৃতভাবে অন্য কাউকে আপনারা টোল দিবেন না। পোল্ট্রি মার্কেটের ইজারা পাওয়া প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান নিয়ম মেনে দরপত্রে অংশ নিয়ে ইজারা পেয়েছেন। 5 আগস্টের পর থেকে যারা পরিচালনা করে আসছে তাদের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা করার পরে তারা আমাদেরকে খাস কালেকশনে আসতে দেয়নি। কাপ্তান বাজারের মুরগি বাজারের সর্বোচ্চ দরদাতা হিসেবে আমরা দরপত্র পেয়ে সরজমিনে আমাদেরকে আজকে সিটি কর্পোরেশন একটু আগে আপনাদের সামনে বুঝিয়ে দিয়ে গেছে। খাস আদায় সংক্রান্ত জটিলতার অবসান হওয়ায় শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের চূড়ান্ত নৈতিক অবক্ষয়ের কারণে খাদ্য ভেজাল কমানো যাচ্ছে না। বিশ্বে আমরা এখন চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন ক্যাবের চেয়ারম্যান HM শফিকুজ্জামান। রোববার বিকেলে রংপুরের নাইস নিউট্রিশন ক্লাবের আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। খাদ্যে ভেজাল দেওয়ার জাতি হিসেবে আমরা বোধহয় চ্যাম্পিয়ন, এবং পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে আমরা ফুডে যে পরিমাণ অ্যাডাল্ট্রেশন করি, তা এটি আসলে সামগ্রিক একটা বিষয় যে আমাদের আসলে নীতি নৈতিকতার একটা চরম অবক্ষয় হয়েছে। সেখানে যে ব্যবসায়ীরা আজকে খাদ্যে ভেজাল দিচ্ছে সেই কিন্তু আরেকটা খাদ্য কিনছে একটা ভেজাল খাবার, এবং এটা আসলে এমনভাবে ছড়িয়ে পড়েছে, এটা আসলে সামগ্রিকভাবে আমাদের এটা মোকাবেলা করতে হবে। শীতে রংপুরে জমজমাট হয়ে উঠেছে খেজুরের রস সংগ্রহ ও বিক্রি। বিস্তারিত জানাতে রংপুরে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল, সরাসরি যাচ্ছি তার কাছে। উত্তরের জেলাগুলোতে গত কয়েকদিন থেকে হালকা শীত অনুভূত হলো, আজকে কিন্তু উত্তর জেলার রংপুরে ঘন কুয়াশার চাদরে কিন্তু একেবারে ঢেকে গেছে চারপাশ। আমরা এই মুহূর্তে আছি রংপুর সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের জগদীশপুরে। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আবহাওয়া অফিসের ইনচার্জ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আজকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 16.5 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে হালকা বাতাস রয়েছে, সেটা 97%, এমনটাই কিন্তু জানিয়েছেন রংপুরে আবহাওয়া অফিস। আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমরা রংপুরের জগদীশপুরে রয়েছি, যেখানে আসলে রসের গ্রাম নামে পরিচিত। এই জায়গাটি আসলে প্রতি বছরের মতো এই বছরই কিন্তু যে রস খেতে মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু এই জায়গাটিতে আসেন, এবং রসের গ্রাম হিসেবে পরিচিত একটাই এখানকার যে মানুষটি রয়েছেন মদন মোহন, তিনি ছোটবেলা থেকে আসলে রসের উপর তার অন্যরকম একটি ভালো লাগা প্রেম ছিল। এই কারণে আসলে তিনি শখের বশেই আসলে খেজুর গাছ তিনি রোপণ করেছিলেন। সেই খেজুর গাছগুলো আজকে কিন্তু প্রায় 80 থেকে 90টি খেজুর গাছ তার এই 70% থেকে 80% জমি রয়েছে, সেই জমির মধ্যে সেই গাছগুলো রোপণ করা গিয়েছে। সেই গাছগুলো বেড়েই কিন্তু আজকে আমরা দেখেছি আসলে প্রায় 70 থেকে 80টি গাছ হয়ে গেছে। সেই গাছ থেকে ইনি প্রতি বছরের মতো এই মৌসুমে 4 মাস মৌসুম থেকে সেই 4 মাস মৌসুমে মদন মোহন আসলে এই রস বিক্রি করেন। সেই রস বিক্রি করে কিন্তু তিনি প্রতি বছর আমরা দেখেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন 4.5 লাখ টাকা বিক্রি করলেও সেখানে আসলে খরচ বাদে তার কিন্তু 3 লাখ টাকা লাভ থাকে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সকালবেলা থেকে কিন্তু এই রস কিন্তু আহরণের সময় শুরু হয়। সেখান থেকে আমরা কিছুক্ষণ আগে দেখেছি গাছিরা খেজুর গাছে উঠে মই বেয়ে উঠে কিন্তু আসলে রস পাড়িয়ে সেখানে আসলে এই জায়গাটিতে তিনি রস বিক্রি করার জন্য প্রস্তুত করে রেখেছেন। এবং তিনি আমাদেরকে যেমনটি বলছেন, কিছুক্ষণ পর অবধি কিন্তু এখানে মানুষ আসবেন এবং মানুষ এসে কিন্তু আসলে রস কিনতে আসবেন, এবং রস কিনে তাদের আসলে শীতের যে কাঙ্ক্ষিত আমেজ সেটি আসলে তারা গ্রহণ করবেন। এবং তারা যেমনটি বলছেন, এবং এখানকার যারা ঘুরতে আসেন রস খেতে আসেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে এই মদন মোহনের রস কিন্তু আসলে অন্যতম মজার একটি রস। সবকিছু মিলে এই জগদীশপুরের এই মদন মোহনের যে রস বিক্রি এবং আরো অন্যান্য উদ্যোক্তা আসলে এই খেজুর গাছ বিক্রি
খেজুর গাছ রোপণের ক্ষেত্রে উদ্বুদ্ধ হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে থাকা রংপুরের জগদীশপুর থেকে রস বিক্রির সর্বশেষ তথ্য। রংপুর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রেদওয়ান হিমেল। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। এতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না, ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, তাই আতঙ্ক নয়, সতর্কতা ও প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। ভূমিকম্পগুলো সবসময় অনিশ্চিত, ফলে এইভাবে আমরা বন্ধ করে দিতে পারি না। কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো কি করবে আমরা নির্দেশনা দিচ্ছি, ভূমিকম্পের জন্য কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেবে এই নির্দেশনা আমাদের পক্ষ থেকে যাচ্ছে। জানুয়ারি প্রথমে পাবে, প্রাথমিকের বই অবশ্যই পাবে, কারণ বইয়ের বেশিরভাগই ইতিমধ্যেই আমাদের একদম জেলা পর্যায়ে পৌঁছে গেছে। দীর্ঘ 15 বছর ধরে অচল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্রটি, এতে হাতে কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। অন্যদিকে সাম্প্রতিক ভূমিকম্পে কোনো কাজেই আসেনি ভূমিকম্পের মাত্রা নির্ণয়কারী দক্ষিণাঞ্চলের একমাত্র সিসমোগ্রাফ যন্ত্রটি। মেরামতের দাবি সংশ্লিষ্টদের। সুজন নামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। দক্ষিণাঞ্চলের একমাত্র ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের যন্ত্রটি এক যুগেরও বেশি সময় ধরে অচল পড়ে আছে, অযত্নে অবহেলায় জরাজীর্ণ অবস্থায়। 2010 সালের অক্টোবরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা হয় ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের যন্ত্র সিসমোগ্রাফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সঙ্গে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তির আওতায় স্থাপন করা হয় যন্ত্রটি। স্থাপনের 3 মাসের মাথায় 2011 সালের জানুয়ারিতে যন্ত্রটিতে সমস্যা দেখা দেয়। পরে মেরামত করে সচলের 1 বছরেই আবারও বিকল হয়ে যায়। পরে আর সচল করা যায়নি সিসমোগ্রাফটি। প্রায় 15 বছর যাবৎ এটি অকেজো রয়েছে। এটা যদি ভালো থাকতো তাহলে আমরা এই অঞ্চলে কতটুকু ভূমিকম্প হচ্ছে এটা পরিমাপ করতে পারতাম। আমরা যত সেমিস্টার ধরে পড়াশোনা করছি এটার কোনো ব্যবহারিক কোনো জ্ঞান বা কোনো কিভাবে কি করতে হয় আমরা সে সম্পর্কে কোনো ধরনের কোনো শিক্ষা পাচ্ছি না। আমরা যদি প্র্যাকটিক্যাল নলেজটা এখান থেকে গেইন না করতে পারি তাহলে আমরা এই দেশের মানুষের জন্য হইতেছে কি সার্ভিসটা দিব। সিসমোগ্রাফ অচল থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে কলমে শিখতে পারছেন না। দ্রুত সচল করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট। সিসমোগ্রাফ এটা যদি আমরা আর অ্যাক্টিভ করতে পারি এবং তাহলে সেখানে স্টুডেন্টরা উপকৃত হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার জন্য অনেক স্কোপ পাবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসমোগ্রাফ যন্ত্রটি স্থাপন করতে খরচ হয় প্রায় $250 কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের 13 বছর পরও মানবেতর দিন যাপন করছেন আহত শ্রমিকরা। উন্নত চিকিৎসা না হওয়ায় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। এ কারণে হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি শ্রমিক নেতাদের। মনির হোসেনের ছবিতে মোজাফফর হোসেন জয়ের রিপোর্ট। 2012 সালের 24 নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন পোশাক কারখানার নিচতলায় গুদামঘর হতে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে 9 তলার পুরো ভবনে। সেদিন জীবন বাঁচাতে যারা লাফিয়ে পড়তে পারেনি তারা মারা যান আগুনে পুড়ে। নিচের ফটক ছিল তালাবদ্ধ। সরকারি হিসাবে এ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 114 জন। যেসব শ্রমিক উপরতলা থেকে লাফিয়ে নিচে পড়েছিল তারা বেঁচে গেছেন, তবে তাদের হাত পা, বুকের পাঁজর ও কোমরসহ শরীরের বিভিন্ন হাড় ভেঙে যায়। আগুনের সে ভয়ঙ্কর আতঙ্ক আজও তাদের তাড়া করে। আগুনের বাইরে হইতে পারি না, এরপর কে বাইর করছে ঢুকতেই না, যেমন জাফায়া আমরা নিচে পড়ছি। আমার 2 পায়ের মাংস ছিঁড়ে গেছে, বাম হাতে 17টা সেলাই, পেট 3 বার কাটা, চোখ 2 বার কাটা, আমি অনেক অসুস্থ। ঘটনার 13 বছর পরেও হতাহতদের মেলেনি ক্ষতিপূরণ ও সুচিকিৎসা। উন্নত চিকিৎসা না হয় অনেকেই ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। অনেকে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘ এ সময়ে নিজেদের অধিকার বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ আহতরা। ইনকাম না থাকলে সংসারের কাছে বোঝা হয়ে গেছি, এই জীবন নিয়ে চলতে চাই না। আমাদের পুনর্বাসন এবং সুচিকিৎসা এবং দীর্ঘমেয়াদী জীবনের আয়ের সমতুল্য ক্ষতিপূরণ না দেন তাহলে তার দিনের ভিতরে আবারও শ্রমিকের লাশ দেখতে পারবেন। হতাহতদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবি শ্রমিক নেতাদের। সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা নিশ্চিত করা এবং এই তাজরিন ঘটনার এই জন্য যারা দায়ী ব্যক্তি, মালিক সহ যারা দায়ী ব্যক্তি তাদের সকলকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডে আহত হয়েছেন 1000-এর বেশি শ্রমিক আর পঙ্গুত্ব বরণ করেন 172 জন। সময় সংবাদ, সাভার।